পড়ছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৪৫। আবিরের বেসামাল অবস্থা দেখে তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে মেঘকে বলল, ভয় পাস না, ভাইয়ার মনে আরশোলা কামড় দিছে, এজন্য অস্থির লাগছে। সব কিছু ঠিক হতে একটু সময় লাগবে। মিম আর আদি দুজন একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা? আল্লাহ বাঁচাও। ওদের নাচানাচিতে তানভীর গাড়ি সাইড করে পেছনে ফিরে তাকালো। তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলেছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললে ভাইয়াকে আরশোলা কামড় দিছে? তানভীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়াইছে কে জানে, তোরা চুপচাপ বস। গাড়িতে আরশোলা নেই, তারপরও লাফালাফি করলে আরশোলা বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করেই বসেছিল। তানভীর এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া ব্যথা কি বেশি লেগেছে? হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল আর চোখে তানভীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না। তানভীর তখনও হেসেই যাচ্ছে। তানভীর পুনরায় ডাকলো। আবির শুধু ভ্রু নাচালো। তানভীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো অল ইজ ওয়েল, দেখবা একটু শান্ত লাগছে। আবির ভ্রু গুটিয়ে তাকালো। তানভীরের হাসি দেখে আবিরও খানিক হাসল। তারপর তপ্ত স্বরে বলল, মজা নিচ্ছিস? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বুঝাবো কত ধানে কত চাল। চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানভীরও আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি রেখেই গাড়ি স্টার্ট দিল। মাইশাপুর বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারেনি। সাকিব তানভীরকে সবই বলেছে। তখনকার অবস্থা তানভীর স্বচক্ষে না দেখতে পারলেও এখানের অবস্থা ঠিকই দেখতে পারছে। গাড়িতে এসি চলছে, তারপরও আবির ঘামছে। স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছে শাড়িতেই নারী। যে অষ্টাদশী জামা পরে পিচ্চি মেয়ের মতো সারা বাড়ি ছুটোছুটি করত, সে আজ শাড়ি পরে সম্পূর্ণ নারী রূপে আবিরের সামনে আসছে। মায়াবিনী তো জানে না তার মায়ার জালে আবিরের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জাগছে আবিরের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে, মায়াবিনীর দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দু চোখে চিরকালের জন্য ডুবে যেতে। কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয়ে জমানো নিরবধি ভালোবাসার একখণ্ডে মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করতে। মায়াবিনীর চোখে চোখ রেখে ৭ সমুদ্র পাড়ি দিতে, নীলাকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমি তো ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। দৃষ্টি তার গাড়ির মিররে। পিছনের সিটে বসা অষ্টাদশীকে আনমনে দেখেই চলছে। হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসল কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে। বারবার মনে হচ্ছে এদিকে ওদিকে খুলে যাচ্ছে, তাই সেসব চেক করায় ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতেই মিররে চোখ পড়ে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভ্রু কুঁচকায়। এক মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে। আবির ভাই কি আমায় দেখেছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলেছে। তা দেখে মেঘের কুঁচকানো ভ্রুযুগল আরও কুঁচকে আসে। সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থাকে বেশ খানিকক্ষণ। মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখ কি আমায় দেখে থমকে গিয়েছে?
আটকে গেছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তরতম অচল? ভাবতেই মেঘের অশ্রুধয় প্রশস্ত হলো। হৃদয়ে জমানো অনুভূতিরা চোখে উপচে পড়ছে। আবির ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে ভেবেই মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আওড়াল। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাইছিল? তবে কি আবির ভাইয়ের মনেও আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন থেকেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেমে মেঘ মাতোয়ারা হয়ে গেছে। আবিরের যত্ন, রাগ, অধিকারবোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি অষ্টাদশীর মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোচ্ছল জীবনে আবিরের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো। কয়েক মাসেই অষ্টাদশীর কোমল মন আবির ভাইকে নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা আর ভাইয়ের পর আবিরই একমাত্র ছেলে, যার স্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করেনি। তার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশী হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকে অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গ পাওয়ার অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। অচমকা গাড়ি থামানোতে মেঘের সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখেই আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘেদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদির এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমও জানালো তারও ক্ষুধা লাগছে, কিন্তু মেঘের সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধু আবির ভাই ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনের। মেঘের আগে আবিরই চোখ নামিয়ে নেয়। চিড়িয়াখানা থেকে বের হতে তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিম আর আদিও তানভীরের কাছেই রয়ে গেছে। আবির দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। কি যেন গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 84 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎ কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বেও মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হওয়ায় মেঘ শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। আবির আর চোখে চেয়ে মেঘের পাগলামি দেখে মুচকি হাসল। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুজোড়া পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব একটা পিচ্চি লাগছে না। শাড়ির সঙ্গে হিল জুতা বেশ বড়ই লাগছে মেঘকে। তানভীর কল দেওয়ায় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশ দিয়েই 3-4টা ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টার স্বরে বলে উঠল, কিরে মামা, আজকাল পুরীরা আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসতেছে নাকি? দ্বিতীয়জন বলল, হরে মামা, আমারও তাই মনে হচ্ছে। চুলগুলো দেখছিস, জোস না? আসলেই জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই দেখলো আবির ফোন চাপছে। মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতেই মেঘের চোখে চোখ পড়ে। আবির ভ্রু নাচাতেই মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি ছেলেগুলোকে কিছু বললেন না কেন? আজ কিছু বলার মুড নেই, মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসল। মৃদুস্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন। আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বলবেন না? তুই কি
চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই? তাহলে তোর শান্তি লাগবে? মেঘ গাল ফুলে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। আর আজ ছেলেগুলো বাজে কমেন্ট করেছে, তাতেও আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তা ঢুকে গেছে। আবির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিল, মেঘ মানসিক শান্তি পেত। আবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। অকস্মাৎ মেঘের নজর পড়ে সামনে গাছের নিচে একটা কাপড় বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য এদিকে ওইদিকে তাকিয়ে দেখলো, তাকিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকিয়েছে। কাপড়টাকে দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপড়টাকে দেখছে। আবির গলা খাকারি দিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওইদিকে না, এইদিকে দেখতে বলছি। মেঘ ইনডাইরেক্টলি আবিরকে কাপড়টাকে দেখতে বলছে। আবির বুঝেও না বোঝার মতো ভান করছে আর মিটিমিটি হাসছে। আবির এবার কাপড়টার দিকে তাকালো। খানিক বাদে প্রশ্ন করলো, তুই তো বোটানির স্টুডেন্ট, ওরা যে গাছটার নিচে বসে আছে ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বল? মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। এ কেমন মানুষ, বুঝাচ্ছে কি আর ব্যাটায় বুঝতেছে কি? মনে প্রেম ভালোবাসা নাই ঠিক আছে, তাই বলে ঘুরতে এসেও পড়াশোনা, এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলো, কি হলো জানিস না? জানবো না কেন, এটার বৈজ্ঞানিক নাম মেঘালিমোফাইটা সেরাটোবিরপ্টিস। আবির হাঁ করে তাকিয়ে আছে। মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে আবির বলল, এটা টার্মিনিলিয়া আর্জুনা। কি পড়াশোনা করিস এটাও জানিস না? আরেকটা গাছের দিকে দেখিয়ে পুনরায় বলল, এই গাছটার নাম বল। মেঘ ফুস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, বোটানিতে পড়ি বলে যেখানেই যাই সেখানেই শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে এসেছি? তাহলে কেন এসেছিস? বেড়াতে এসেছি। বেড়াতে আসছিস বেড়া, এদিক সেদিক নজর আটকাই কেন? আবির ঘুরিয়ে ফিরিয়ে বললেও বুঝে নিয়েছে ওই কাপড়টাকে দেখে আবিরের ভালো লাগেনি। মেঘ ভেঙচি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসে নজর তো পড়বেই। আবির সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়ে কুৎসিত, তেমন কাপড় হিসাবে আমি আর আমার স্প্যারাও ব্যতীত সবই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলেই আবির ঠোঁট বাঁকালো। দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাঁটছে দুজন। আবির একটু পরপর আর চোখে মেঘকে দেখছে। সামনে যেতেই তানভীরদের সঙ্গে দেখা হলো। আবির তানভীরকে দেখে শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরো বড় তারছিঁড়া। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বানিয়ে বলে, পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা, আমার বোনের কত ট্যালেন্ট দেখেছো? আবির হেসে বলল, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। তানভীর আর আবির দুজনেই সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে, সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে হাঁটছে আর খাচ্ছে। ঘন্টা দুয়েক ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসছে। তিনটা ছেলে ছুটে আসে, মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্টস করা একেবারে উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি প্লিজ, আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুত্তেজ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল গুটালো। তাকালো তানভীরের দিকে। তানভীর আগে থেকেই সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মেঘ নম্র স্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করলো, আপু মাফ করেছেন? হ্যাঁ
দিকে না তাকিয়ে তানভীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে বেড়া, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানভীর ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবিরের নিজের দৃষ্টি দেখিয়ে তানভীর এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। মিম আর আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ, ভ্রু কুঁচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে, গাল ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির আবির গলার স্বর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে শুধালো, ছেলেগুলো আমায় সরি বললো কেন? আমি কি জানি। মেঘের রাগ চোখ মুখে ভেসে উঠেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যি কিছু জানেন না? আবির নিচের ঠোঁট কামড়ে এক আঙুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি তাহলে কোনো ছেলে বাজে কমেন্টসও করবে না, তারপর তাদের এসে সরিও বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো। হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিক্সাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকিয়ে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসে চুল এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পর পরই মেঘের দিকে ঝুঁকে দেখে সবগুলো কিছু গাড়ির চাকায় আটকে কিনা। আবির যতবার কাছে আসে আবিরের গায়ের গন্ধে মেঘের ছোট্ট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিক্সা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মাথার মুকুট কিনেছে, সাথে 2 হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতেই মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ আজ নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছা করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিকশাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশির সীমা নেই। তার উপর আবিরের যত্নে বারংবার অভিভূত হচ্ছে। নতুন করে নতুনভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছে নেই তার। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানেই যাবে। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানেই যাবে, কোনো প্রশ্ন করবে না, যেই কথা সেই কাজ। রিক্সা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো, কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এদিকে এতদিনে বোনের কথা মনে পড়ল। আবির মুখে হাসি রেখে ঠাট্টার স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহা গো, কি কাজে ব্যস্ত তা আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকল, এই যে ম্যাম, আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতেই মেঘকে দেখে মাইশা 2 হাতে নিজের 2 গালে হাত রাখল। মেঘকে আপাদমস্তক দেখে দরজার বাহিরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘ ও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজই আপুকে দেখেছে। আবির অবশ্য আগেও এসেছে, বাসাও আবিরই ঠিক করে দিয়েছিল। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? ও বের হয়েছে, চলে আসবে এক্ষুনি। তোমরা ভেতরে এসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না, আমি তাকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। আহারে। আবির ঠোঁট ফুলিয়ে অভিযোগের স্বরে বলল, তুমিই একমাত্র বুঝেছ। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউই তো বুঝে না।
মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া বলে দিচ্ছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখেই বলল, মেঘ তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ, সাবধানে থেকো, তোমাকে দেখে কারোর হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। একটু পর মাইশাপুর হাজবেন্ড বাসায় এসেছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেট পর্যন্ত এগিয়ে দিয়ে উচ্চস্বরে বলল, আবির মেঘের শাড়ির কুচিটা ঠিক করে দে। মেঘ আর আবির দুজনই অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সে দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকে ডাকলো। আবির কাছে যেতেই মাইশা বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীল হতে হবে। আবির মুচকি হেসে বলল, বিয়েটা করতে দাও, যত্ন কি কাকে বলে, কত প্রকার, বিস্তারিত দেখতে পাবা। আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে তানভীর মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার দিকে এসেছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানভীরও খুব ইচ্ছে করছিল বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেওয়াটা নিজের কাছেই খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবেই কল করার সাহস পায় না। তানভীর ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আঁখি জোড়া অনবরত তাকেই খুঁজছে। মিম শুধালো, ভাইয়া আমরা এদিকে কেন এসেছি? আমাদের বাসা তো এদিকে না, ঘুরতে এসেছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখ পড়ল হলুদ সালোয়ার কামিজ পরনে একজনের দিকে। মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক, আপন মনে ঝালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামালো বন্যার কাছাকাছি এসে। গাড়ির হর্নের শব্দে বন্যা ঘাড় ঘুরিয়ে তাকাতেই তানভীরের হৃদয়ে ছুরির ন্যায় কিছু ঢুকার মতো প্রেমানুভূতি হলো। বন্যার দু চোখে গাঢ় করে কাজল দেওয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানভীরের দৃষ্টিই সরছে না। ভেতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাই দেখো বন্যা আপু। এতে তানভীরের হুঁশ ফেরে। মিম আর আদি যে তানভীরের সাথে ছিল এটা তানভীরের মনেই ছিল না। তানভীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানভীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এমনিতেই আসলাম। বন্যা নিজের হাতের ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানভীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? না, খাও তুমি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তানভীর শুধালো, বাসা থেকে এত দূরে ঝালমুড়ি খেতে এসেছো? বন্যা এবার একটু শব্দ করে হাসলো। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘুরতেই ঠোঁট জোড়া আরো প্রশস্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, ওই তো আপুরা চলে এসেছে। ওনারা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানভীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানভীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানভীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই। চিনতে পারছি, আপনার কথা অনেক শুনি। আপনি নাকি খুব রাগী। তানভীরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনেদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, মেঘ এসেছে? তানভীর মৃদু হেসে বলল, না, বনু আসেনি। মিম আর আদি গাড়িতে আছে। বন্যা তটস্থ হয়ে বলল, আগে বললেন না কেন? আপু তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যার বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে এসেছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্য একদিন আসবো। বন্যা মিম আর আদির সঙ্গে গল্প করছে। ঝালমুড়ি কিনে
বাসায় ফিরে কিছুক্ষণ পরে তানভীর বোনের নাম্বারে কল দিল। আজ প্রথমবারই কল রিসিভ হলো। তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি করছো? তেমন কিছু না। কেন? হাত কাটছো কিভাবে? বন্যা আঁতকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানভীর সন্ধ্যার দিকে হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথাটা জিজ্ঞেস করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গেছিল। তানভীর রাগী স্বরে বলল, দা লেগে হাত কিভাবে কাটে? দা লেগে হাত কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দেখেই বুঝেছি। ওষুধ খেয়েও ঠিক মতো। রাখছি। এদিকে মেঘ ঘণ্টাখানেক পর আবিরের জন্য 1 কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। মেঘ খুব সদর্পণে কাপটা টেবিলের উপরে রাখলো। কয়েক সেকেন্ডে আবিরকে দেখলো, বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নীলে আবির সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। আবিরের কণ্ঠে অনেক ভার, আর কথাগুলো অনেক কষ্টে বলেছে। মেঘ ঢোক গিলে আস্তে করে গলা কাকারি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। মেঘ এগিয়ে এসে তানভীরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুল স্পর্শ করে। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্যও তাকিয়ে দেখছে না। আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে মেঘ ডাকলো, আবির ভাই। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল পপ্পির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতেই জড়াতে চাই না। তোর কিছু করতে হবে না। কেন, পপ্পি কি আপনার একার নাকি? পপ্পিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এ দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্ত স্বরে বলল, আমি বললাম তো তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না। কেন বুঝতে চাইছিস না? কিছু হবে না আমার, আপনিই তো বলেন আমি এই বাড়ির রাজকন্যা। রাজকন্যার কথা কে অমান্য করবে শুনি? আবির মলিন হাসলো, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না। আমি বড় আব্বু আর আম্মুকে রাজি করাতে পারবো। আপনি এত ভয় পাবেন না। আবির প্রখর তপ্তস্বরে জানালো, রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরণ সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব, আমি এখনই রাজি করিয়ে আসছি। এই শুন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছে।